আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম, এক গড়া দু গড়া তিন গড়া। আজকের ভিডিওতে আমরা স্পেশালি করছি খুচরা নগদান বই। একটা প্রতিষ্ঠানের জন্য খুচরা নগদান বই খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এই খুচরা নগদান বইটা একটা পরিবারের সাথে তুলনা করব এবং যাতে আপনাদের বুঝতে আরো বেশি সহজ হয়। আসেন শুরু করা যাক। প্রথমত আমরা জেনে নিই খুচরা নগদান বই আসলে কে প্রস্তুত করে। খুচরা নগদান বই প্রস্তুত করে হচ্ছে পেটি ক্যাশিয়ার বা ছোট ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার বলতে পারি। যে ক্যাশিয়ারের কাজ হচ্ছে ছোটখাটো ট্রানজাকশন গুলো প্রতিষ্ঠানে সম্পন্ন করা। তো দেখা যাক প্রতিষ্ঠানের ছোটখাটো কাজ থাকে, ধরেন একটা কোচিং এর জন্য কি হইতে পারে। পেটি ক্যাশিয়ারের কাজ, সে ধরেন মণিহারি দ্রৌপদী আনতেছে, কলম আনতেছে, কাগজ আনতেছে, মার্কার আনতেছে, কিংবা হচ্ছে সে কোথাও যাচ্ছে কোনো বিল পরিশোধ করতে, যাদের দ্বারা লাগছে, কিংবা হচ্ছে চা নাস্তা আনতেছে, কেউ নাস্তা পানি দিতে হচ্ছে। এই ধরনের খরচগুলো সম্পাদিত করতে হয়। তো তার মধ্যে স্পেশালি 4-5টা নিয়ে আমরা কাজগুলো করি, যেমন ডাকতার, মণিহারি, তারপর হচ্ছে যাতায়াত, তারপর হচ্ছে আপনার আপ্যায়ন বা হচ্ছে অন্যান্য বা পিয়নকে দেওয়া কিংবা ফকিরকে দীক্ষা দেওয়া ইত্যাদি। তো খুচরা নগদান বই আজকে আমরা একটু জানতে চেষ্টা করব যে এই প্রসেসটাকে, এবং একটা ম্যাথ করার মাধ্যমে আমরা জিনিসটা বুঝবো ইনশাআল্লাহ। আসেন শুরু করা যাক। খুচরা নগদান বইয়ের দুইটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে বহু করা। মূলত সাধারণ খুচরা নগদান বইয়ে আমরা বিশ্লেষণটা করি না, কি জাস্ট খুচরার প্রাপ্তি প্রধান অংশটুকু থাকে। আর বহু গড়াতে আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করে জানিয়ে দিই যে কোন খাতে কি পরিমাণ খরচ হয়েছে, মণিহারিতে কত খরচ হয়েছে, এরপরে হচ্ছে যাতায়াতে কত খরচ হচ্ছে, ডাকতারে কত খরচ হচ্ছে ইত্যাদি। এই বহু করার মধ্যে আবার দুইটা পদ্ধতি আছে, একটা সাধারণ পদ্ধতি, একটা অগ্রগতিত পদ্ধতি। পরীক্ষায় অগ্রগতিত পদ্ধতিটাই বেশি আসে, যদিও বেশি আসলেও অগ্রগতিত পদ্ধতি আর সাধারণ পদ্ধতির মধ্যে পার্থক্য কিন্তু বেশি না, জাস্ট একটা লাইনের পার্থক্য। ঠিক আছে, আমরা এই ম্যাথ করার টাইমে আমরা এই জিনিসটাকে বুঝবো ইনশাআল্লাহ। তো আসি, প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিটি অসংখ্য ছোট ছোট খরচ আছে, যেটা সবাই বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেমন 5 টাকা 10 টাকা 15 টাকা, সমস্ত খুচরা খরচ প্রদানের দায়িত্ব অন্য একজন ক্যাশিয়ারের উপর ন্যস্ত থাকে। ওই ক্যাশিয়ার বা ছোট ক্যাশিয়ারকে বা পেটি ক্যাশিয়ারকে বলা হয় খুচরা ক্যাশিয়ারও বলতে পারেন। হ্যাঁ, যে বইতে এসব খরচের বিবরণ লেখা হয় তাকে বলা হয় খুচরা নগদান বই। কয় প্রকার? 2 প্রকার। খুচরা নগদান বইয়ের অগ্রগতিত পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমি একটু অগ্রগতিত পদ্ধতিটা একটু বলি, এখান থেকে এমসিকিউ আসে, সিকিউতে গিয়ে আমি একটু পার্থক্যটা বুঝাবো কিভাবে অগ্রগতিত পদ্ধতি আসলে আমরা করি। দেখেন, অগ্রগতিত পদ্ধতির সিস্টেমটা কি। আপনি মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে করতেছেন, তো বাবা প্রতি মাসে আপনার জন্য 5,000 টাকা করে পাঠাচ্ছে। এখন 5,000 টাকা করে যখন বাবা পাঠায়, এই মাসে মনে করেন 5,000 টাকা খরচ হচ্ছে, তাই এই মাসে মনে করেন আপনার 3,800 টাকা খরচ হয়েছে, আপনার থেকে 1,200 টাকা জমা আছে। আপনি কি বাবাকে বলবেন যে 1,200 টাকা আমার জমা আছে, আগামী মাসে আমার জন্য 3,800 টাকাই পাঠিয়ে হয়ে যাবে, 4,000 টাকা পাঠিয়ে হয়ে যাবে? বলবেন না। পারলে উল্টা বাবারও বলবেন যে অমুক আছে সমুক আছে, আমাকে একটু 5,000 টাকা 6,000 দেন। ঠিক না? মিলতেছে তো? দেখবেন লাইফের সাথে মিলে যাচ্ছে। আমরা সবাই এরকম। তবে এভাবে নেওয়া উচিত, তবে বাবার অবস্থা বুঝে, এবং হচ্ছে এভাবে নিয়ে যদি জমাতে পারে, না উড়াই। আমরা কথা বলি যে অন্যের জন্য বা নিজের জন্য ইচ্ছা মতো প্রয়োজনের অতিরিক্ত খরচ না করে। ঠিক আছে, আমরা তো মানুষ, তাহলে আমাদের আয় বুঝে দিয়ে একটা করা উচিত। আমরা তো সরকার না, সরকার কি করে? এটা হচ্ছে সরকার কি করে? ব্যয় বুঝে সেই পরিমাণ আয় করে জনগণ থেকে। তাহলে আমার কাছে যে 1,200 টাকা আছে, আমি বাবাকে বলবো না যে আমার কাছে 1,200 টাকা আছে, ঠিক না? আমি ঠিক এই 5,000 টাকার জায়গায় 6,000 টাকাও নিয়ে নিতে পারি প্রতি মাসে। কিন্তু একজন ছোট ক্যাশিয়ার বা ক্ষুদ্র ক্যাশিয়ার এই কাজটা করতে পারে না। সে গত মাসে যে পরিমাণ খরচ করেছে সেই পরিমাণের ভাউচার জমা দিয়ে ওই পরিমাণ অর্থ তার থেকে ব্যয় করতে হয়। আজকে আপনার জায়গায় যদি একটা ছোট ক্যাশিয়ার বা ক্ষুদ্র ক্যাশিয়ার থাকতো, সে 3,800 টাকা খরচ করেছে না, পরের মাসে ওর কাছে ব্যালেন্স আছে কত টাকা? এটা দেখা যায়। ব্যালেন্স আছে 1,200 টাকা। তাহলে ব্যালেন্স শিটে যেহেতু 1,200 টাকা আছে, পরের মাসে সে 1 তারিখ প্রধান ক্যাশিয়ার থেকে আবার নগদ হিসেবে পাবে 3,800 টাকা। তার মানে তার কাছে নিতে হবে টোটাল 5,000 টাকা। টোটাল কিনতে হবে কত? 5,000 টাকা। সেটা 1,000 হতে পারে, 2,000 হতে পারে। অর্থাৎ অগ্রগতির ব্যালেন্সটা জানতে হবে। তো মাসের শুরুতে এই ব্যালেন্সটা পরিশোধ করে দিলে এটাকে বলি আমরা অগ্রগতিত পদ্ধতি। আসে
যে নির্দিষ্ট পদ্ধতিতে যে নির্দিষ্ট সময়ের শুরুতে ওই সময় খুচরা খরচের জন্য নির্দিষ্ট অঙ্ক অর্থ খুচরা কেসিয়ারকে অগ্রিম দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় শেষে ব্যয়কৃত অর্থের হিসাব দাখিল করার পর প্রধান কেসিয়ার ছোট কেসিয়ারকে মোট ব্যয় সমপরিমাণ অর্থ প্রদান করে তাকে অগ্রগতিত্ব পদ্ধতি বলে। দেখেন এখানে বলেছেন 3800 টাকা খরচ করেছেন, আপনাকে প্রধান কেসিয়ার 1 তারিখ 3800 টাকায় দিবে, তাহলে এটাই হচ্ছে অগ্রগতিত্ব পদ্ধতি। যে বইতে এই পদ্ধতিতে খুচরা নগদান হিসাব রাখা হয় তাকে অগ্রগতিত্ব খুচরা নগদান বই বলে। এই পদ্ধতির জনপ্রিয়তা অনেক, তাই বর্তমানে প্রায় সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই পদ্ধতি খুচরা নগদান সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে প্রতি হিসাবকালে খুচরা নগদানের প্রারম্ভিক যে সমাপনের অবশ্যই কি হয় সমান হয়। যে দেখিয়ে আপনি 3800 টাকা পাবেন, 1200 টাকা আপনার ব্যালেন্স আছে, টোটাল 5000 এবং আপনার শুরুতেও ছিল 5000, শেষেও কত 5000। ক্লিয়ার? এটা থেকে এমসিকিউ আসবে, একটা সিকিউ আসবে। তো যেহেতু এতদিন শর্ট সিলেবাস ছিল, আপনার দুইটা সিকিউ আসলে একটা খুচরা নগদান একটা 3 বার নগদান বই দিয়েছিল, এখন হয়তো এটা চেঞ্জ হইতে পারে, যেহেতু নগদান বই হবে এটা বড় 3টে সেমিস্টার আসছে এখান থেকে, এখন দুইটা আসবে হয়তো নগদান বই অথবা খুচরা নগদান বই একটা যাবে না যদি মিক্সার করে আসবে। ঠিক আছে, চলেন আমরা পরবর্তীতে একটা ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে আমরা খুচরা খরচ সম্পর্কে একটু জানবো। খুচরা খরচগুলো কি এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। মনিহারি দ্রব্যাদি কি হইতে পারে, ডাকতারে আদেশের ডাক টিকিট, তারপর হচ্ছে ডাক মাসুল, টেলিগ্রাম, আর এটাকে ফ্যাক্স খরচ ইত্যাদি থাকবে। এখন হয়তো ইন্টারনেট বিল থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই বিল এইভাবেই থাকবে। ইমেল খরচ, মেসেজ খরচ, হ্যাঁ, চিঠি খামের এগুলো নাই। কুরিয়ার সার্ভিস খরচ, হ্যাঁ, পার্সেল খরচ, এটাও কিন্তু ডাকতারের অংশ, যেটা ডাক দেওয়া আছে। যাতে জানি বহন করেছেন, যাতে তার বহন করেছেন বিনিয়োগ আছে, যাতে মানে আমরা যাতে বহন করেছি কোনো পণ্য আনতেছে বুঝাই করে। আপ্যায়ন খরচ, চা নাস্তা, পানি, আর বিবি 5 নাম্বার নোটে আমরা বিবি দিয়ে সেখানে পিয়নকে বকশিশ দেওয়া, ফকিরকে ভিক্ষা দেওয়া সবগুলো ফেলে দিতে পারি। ঠিক আছে, যাতে পরোক্ষভাবে যা পরবর্তী লাভ ক্ষতি হিসাবে লেখা হয় এবং পক্ষান্তর বহন খরচ ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় হিসাবে হিসাবভুক্ত হয়। তাই এই দুটিকে একত্রে লেখা অনুচিত, তেমনি কোনটি অধীনে কোন দফা লিখতে হবে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে এখানে উল্লেখ করে দিয়েছি যাতে কোনটা বহন খরচ কোনটা, এমসিকিউর জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে যাতে আমরা যাচ্ছি বহন খরচ এক কথায় হচ্ছে কোনো পণ্য আনতেছে। তাহলে শুরু করি, আমরা ম্যাথে চলে যাই। ওকে, আমরা রাজশাহীতে চলে এসেছি। রাজশাহী যারা ভিডিওটা দেখছেন, আপনাদের রাজশাহীর জনপ্রিয় আমগুলো নাম তো অনেক আছে, আমরা তো নাম জানি কয়েকটা, জনপ্রিয় আমগুলো আমাদের জন্য পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, নুন এন্টারপ্রাইজের ম্যাথ। নুন এন্টারপ্রাইজ অগ্রগতিত্ব পদ্ধতিতে কাজ করে। কোন পদ্ধতি? অগ্রগতিত্ব পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে গিয়ে 2000 টাকা আছে। কত টাকা আছে? 2000 টাকা আছে। মে মাসের খরচের পরিমাণ ছিল 1500 টাকা। স্যার, মে মাসে খরচ করেছে 1500, তাহলে তার কাছে ব্যালেন্স আছে কত? স্যার, তার কাছে ব্যালেন্স আছে না বললেও বোঝা যাচ্ছে কত, ব্যালেন্স আছে 500 টাকা। ব্যালেন্স আছে কত টাকা? 500 টাকা। আমি শুরুতে একটু প্রশ্নের সাথে সাথে ক্লিয়ার করে দিই। জুন মাসে উক্ত টাকা দিয়ে দিচ্ছে। প্রধান কেশিয়ারের কাছ থেকে অগ্রগতিত্ব টাকা পূরণের জন্য চেক পাইছে, টাকার অঙ্ক দেয় নাই। টাকার অঙ্ক না দিলে কি খুব বেশি অসুবিধা হবে? না, আমরা শুরুতেই বলে দিয়েছি যে কত টাকা সে পাবে। বিগত মাসে যে টাকা খরচ করেছে পরবর্তী মাসে সে টাকা পাবে। তাহলে মে মাসে সে 1500 টাকা যদি খরচ করে, তাহলে জুন মাসের 1 তারিখ সে 1500 টাকাই পাবে, এর বেশি তো পেতে পারবে না। ঠিক না? এটা ওই বাবার বাড়ির আবদার না। ঠিক আছে, আমরা বলি মামার বাড়ির আবদার, এটা হচ্ছে বাবার বাড়ির আবদার না, যে আপনি চাইলেও নিতে পারবেন না। তাহলে দেখেন, মে মাসে খুচরা খরচের পরিমাণ 1500, জুন মাসে সে 1500 পাবে। আর ব্যালেন্সটা বলে নেই, ব্যালেন্স হবে কত? 500 টাকা। তাহলে আমরা শুরু করবো ব্যালেন্স 500 টাকা দিয়ে, আর চেক প্রাপ্তি দিয়ে, ব্যাংক হিসাব দিয়ে 1500 টাকা দিয়ে। তবে কি কি খরচ করেছি? কাগজে কলম কোথায় যাবে? মনিহারিতে। আর ডাকোটার টিকিট কোথায় যাব? ডাকোতারে। আপ্যায়ন কোথায় যাবে? আপ্যায়নে। হ্যাঁ, আপ্যায়নে যাবে। আপা। টেলিফোন কোথায় যাবে? ডাকোতারে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ খরচ কোথায় যাবে? বিবিধ পেলে দিই আমরা। বাস ভাড়া, যাতায়াত। রিক্সা ভাড়া, যাতায়াত। ওকে,
আসেন এবার প্রশ্নে আমাদের পড়ি কি বলছে। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলে পড়ি না, প্রারম্ভিক খুচরা নগদ তহবিলে 500 বের করছি আমরা, ঠিক আছে। অগ্রগতিতে বুদ্ধিতে খুচরা নগদ বই প্রস্তুত করো, ইনশাআল্লাহ আমরা করব, এটা ঘরে লিখে ফেলেছি। এরপর উপযুক্ত লেনদেনগুলো প্রয়োজনীয় জাবেদা রাখতে লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। জাবেদাগুলো সহজ কঠিন কিছু না, ঠিক আছে। একটা খুচরা নগদ বই বুঝলে আমরা অন্যগুলো করতে পারবো ইনশাআল্লাহ, এবং পরবর্তী ভিডিওতে আমরা 25 বোর্ড 24 বোর্ড ক্রমান্বয়ে শেষ করব। আসেন প্রশ্ন পড়া শেষ, আমি যা লিখেছি একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই তো আমাদের সুন্দর খুচরা নগদ বই চলে এসেছে। দেখেন যা যা লিখেছি তা আছে কিনা। প্রথম প্রশ্নটা, ব্যালেন্স 500 টাকা আসছে, আসছে। এরপর হচ্ছে ব্যাংক হিসাব কেন আসছে বলছি, ব্যাংক হিসাব দিয়ে 1500 টাকা আসছে, আসছে। প্রাপ্তি লিখে তারিখের পর বিবরণ পর ভাউচার নাম অবশ্যই লিখতে হবে। এরপর প্রদত্ত টাকা এতটুকু পর্যন্ত হচ্ছে সাধারণ পদ্ধতি, ঠিক আছে। এরপরে বিশ্লেষণাত্মক পদ্ধতি বা বহুগড়া পদ্ধতি হচ্ছে এটা, এখানে আমরা বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছি যে কোন ঘরে কত টাকা বেচতেছে। মানে মনিহারি থেকে গেল একটাই গেল 300 টাকা, ডাকতারে গেল, ডাক্তারে গেল দুইটা, একটা দুইটা, ঠিক আছে। এবং যাতায়াতে গেল দুইটা, এগুলো একটু মুছে দিও, ঠিক আছে। যাতায়াতে গেল কয়টা, তাও দুইটা, রিক্সা ভাড়া ভ্যান ভাড়া এসেছে, দেখেন বড় করে আসছে। সব খরচকে আমরা প্রথমত এখানে লিখবো, সব খরচকে লিখবো এই পর্যন্ত, এটা করে ফেলবো। এরপর আমরা বিশ্লেষণ করবো ক্রমান্বয়ে, ঠিক আছে। এইটুক পর্যন্ত কোনো অসুবিধা হবে না, যেটা আমি বলেছি স্যার বললাম সেইভাবেই আমরা এখানে লিখেছি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিবিধে টাকাতে ফেলে দিয়েছে। এরকম সিঙ্গেল সিঙ্গেল যেগুলো থাকবে এগুলোকে আমরা বিবিধে ফেলে দেবো, ঠিক আছে। এবার আসুন, লাস্ট আমাদের কাছে চক্রবর্তী পদ্ধতি, এই যে একটাকে ঠিকভাবে করা, এই অংশটুকু ঠিক মতো করা, ঠিক আছে। তাহলে আমাদের দেখতেছি এই মাসে আমরা খরচ করেছি টোটাল যোগফল 1670 টাকা, 1670 টাকা। তাহলে আমার 2000 টাকা যথারীতি মিলতে হচ্ছে। তাহলে আমার ব্যালেন্স সিডি আছে কত, 330 টাকা। ব্যালেন্স সিডি কত স্যার, 330 টাকা। ব্যালেন্স সিডি কত, 330 টাকা। যেটাই এই বছরের সিডি সেটাই পরের বছর মাসের বিডি না, এই বছরের বিডি এতটুকু পর্যন্ত শেষ। এইটুকু যদি আমরা কাজ করে ফেলি, এটাকে না লিখি, এটা হবে সাধারণ খুচরা নগদ আসবে, ঠিক আছে স্যার, সাধারণ খুচরা নগদ আসবে। তাহলে বছর মাসের সিডির সাথে মাসের শেষে ব্যালেন্স মিল নাই, অগ্রগতির টাকার পরিমাণটা মিল করে দিই নাই। আর অগ্রগতির টাকা পদ্ধতি বললে শুধু এই ব্যাংক হিসাবটা যোগ হয়ে যত টাকা খরচ করেছি ঠিক তত টাকাই আমরা প্রধান কেশিয়ার থেকে আদায় করে নিব, সিম্পল। পার্থক্য হচ্ছে ঠিক এই জায়গায় অগ্রগতির জন্য। তাহলে আশা করি বুঝতে পারছেন অগ্রগতিতে ব্যালেন্স না থাকলে, আমি কিন্তু অঙ্কটা শুরু করছি ব্যালেন্স গুলো না দিলে কিভাবে বের করবো, শুরুর অংশটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য। আর বাকি বিশ্লেষণ তো ইনশাআল্লাহ আমরা করতে পারবো, ঠিক আছে। আমাদের শিটটা কালেকশন করে নিতে মানে আরো বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ। আমরা আসলে ক্লাসরুমে যেভাবে অনেকগুলো ম্যাথ সলভ করা যায় অনলাইনে সেটা সম্ভব হয় না, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করি, হয়তো অন্যরা পারে আমি পারি না, ঠিক আছে। তবুও চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, যে যা জানে ইনশাআল্লাহ সাথে থাকবেন। আমরা পরবর্তী অংশে চাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে। কিভাবে কি আসছে মনোযোগ দিয়ে দেখবেন, টানবেন না, স্কিপ করবেন না কোনো কিছু, কারণ বলি অনেক জায়গায় মিস হয়ে যেতে পারে, তখন বলবেন যে মাইন স্যার এটা কি পড়াই দেয়নি, হয়তো পড়ানো। আসেন খুচরা নগদ বই জাবেদা তিন আমরা কি কি করবো বলেছিলাম ইম্পর্টেন্ট, এবং এই জাবেদা তিনটা দেখে কিন্তু আমরা সব জাবেদা করার ট্রাই করবো, ঠিক আছে। এই তিনটা দিয়ে আমরা একটু মনে রাখবো। আসেন জাবেদাগুলো কি কি। প্রথমত আমরা যখন প্রধান কেশিয়ার থেকে টাকার পূরণের জন্য চেক পাই, এই যে বলছে 1500 টাকা চেক পেয়েছি, তো প্রধান কেশিয়ার থেকে যখন আমরা চেকটা পাবো, সেই চেক পাওয়ার জন্য একটা জাবেদা দিতে হবে না, জাবেদাটা কি, খুচরা নগদান হিসাব ডেবিট, তার মানে 1500 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট 1500 টাকা। ক্লিয়ার? খুচরা প্রধান কেশিয়ার থেকে খুচরা খরচের পূরণের জন্য চেকটা পেয়েছি, আগে থেকে কোনো ব্যালেন্স না থাকলে 2000 টাকাই হইতো এই অঙ্কের জন্য, ঠিক আছে। প্রধান কেশিয়ার থেকে আমরা 2000 টাকাই পাবো। এবার 2 নাম্বার যে উদাহরণটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের যত খুচরা খরচ হয়েছে না, সেই খুচরা খরচগুলো লিখো। সকল খুচরা খরচকে আমরা কি করব, ডেবিট করব। এটা আপনি আলাদা আলাদাও করতে পারেন প্রত্যেকটা তারিখ অনুসারে, আবার একসাথে করতে পারেন, তবে আলাদা করাই উত্তম। তাহলে দেখেন তো, সকল খুচরা খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, যেমন মনিহারি ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট।
ডাকোতার ডেবিট, খুচরা নগদান, এটা এরপরে হচ্ছে আপ্যায়ন ডেবিট, খুচরা নগদান লাস্ট ডেবিট হচ্ছে কোন সম্পত্তি যদি কিনে নেওয়া ছিল না, আমার বলা বুঝতে হয়ে গেছে, কোন সম্পত্তি কিনে নেবে, ক্যালকুলেটর, একটা শোপিস, ক্যালকুলেটর, পেপার ওয়েট, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে, এগুলো তার প্রধান হিসেবে নেবে না। বলি যে একটা ক্যালকুলেটর নিয়ে আসতে, একটা ঘড়ি নিয়ে আসতে, একটা পাম্প মেশিন নিয়ে আসতে, এই জিনিসগুলো অল্প টাকার হলেও আচরণটা করে সম্পত্তির মতো। হ্যাঁ, তো এগুলোকে আমরা আলাদা একটা কলামে লিখবো। সুতরাং এদেরকে আমরা যত ধরনের খুচরা সম্পত্তি কিনবো না, এই সম্পত্তিগুলোকে আলাদা জায়গাতে দেবো। সকল খুচরা সম্পত্তি ডেবিট সেম ভাবে, যেমন পেপার ওয়েট ডেবিট, পাঞ্চ মেশিন ডেবিট, ক্যালকুলেটর ডেবিট, আর খুচরা নগদান বই ক্লিয়ার। এই দুইটা বা তিনটা জায়গাটা মনে রাখতে পারলে আপনি সব জায়গাটা পারবেন। আসেন আমাদের যে কোশ্চেনটা করেছিলাম একটু আগে, ওটার একটা জায়গাটা ছিল কত, এই জায়গাটা একটু আমরা দেখি। দেখেন ওরা আলাদা আলাদা তারিখের ক্রম অনুসারে দিতে হবে, যেহেতু তারিখ আছে, এটাই ভালো। আমি তো ওটা মনে রাখার জন্য টেকনিকটা দেখিয়ে দিয়েছি। খুচরা নগদান হিসাব, ডেবিট ব্যাংক হিসাব, ক্রেডিট যথারীতি রেখেছে। দেখেন না বুঝলে একটু আপনারা জুম করে দেখে নেবেন। এখানে মনিহারি ডেবিট, খুচরা খরচ ডেবিট, ডাকোতার ডেবিট, আপ্যায়ন ডেবিট, ডাকোতার ক্রেডিট ডেবিট, বিবিধ খরচ ডেবিট, যাতায়াত ডেবিট, যাতায়াত, আর অপরদিকে খুচরা নগদান হিসাবে ব্যাখ্যা একদম সিম্পল। টেলিফোন বাবদ খরচ লিপিবদ্ধ হয়েছে, আপ্যায়ন খরচ হয়েছে, সিম্পল বিষয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন। খুব সহজেই অঙ্কগুলো করা যায়। অঙ্কগুলো পরীক্ষায় আসলে নগদান, 3 গণনা নগদান বই অপেক্ষা খুচরা নগদান বই অনেক সহজ, অনেক আর্লি করা যায়, ছোট ছোট ফিগার। সুতরাং এই অপেক ম্যাথগুলো যেগুলো বেছে বেছে যদি করেন, এটাকে আপনার পছন্দের তালিকায় ইনশাআল্লাহ রাখতে পারেন। আমি সবসময় একটা কথা বলি যে আমি সব জানতাম, পরীক্ষার হলে এটা প্রকাশ করার কিছু নেই, তবে আমি সব জানি। পরীক্ষার হলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের সময় বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য যে সকল ছোট ছোট ম্যাথ আছে সবগুলোই করবো। আমি বলছি না এটা খুব ছোট ম্যাথ, ফার্স্ট পেপারের জন্য তুলনামূলক ছোট, সেকেন্ড পেপারে ছোট ছোট ম্যাথ আছে, তো তুলনামূলক সব ছোট ম্যাথ গুলো 3 গণা থেকে অন্তত ছোট, কার্যপদ্ধতি থেকে অন্তত ছোট। এইগুলো ছোট ম্যাথ গুলো বা সহজ ম্যাথ গুলো যেগুলো একটা টেকনিকে পুরোটা করে ফেলা যায়, এইগুলো করলে আমাদের আসলে সময় বাঁচে। এই সময়টা সেভ করলে আমরা আর্থিক বিভাগে ঠান্ডা মাথায় করতে পারি। সবসময় আর্থিক গণিত যখন ঠান্ডা মাথায় করবেন না, আপনার যখন সমন্বয় গুলো খুব ভালো কুইকলি মিলে যাবে, আপনার আর্থিক গণিত মিলবে। তো এটা হচ্ছে শান্তির আর কিছু নেই, তাই না? অন্তত অ্যাকাউন্টিং পরীক্ষায় যারা আমার সাথে একমত তারা লাইক দিবেন, আর যারা আমার সাথে একমত না ডিসলাইক দিবেন। চলেন তাহলে শেষ করি আমরা খুচরা নগদান বই। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা খুচরা নগদান বই আর কিছু সৃজনশীল প্র্যাকটিস করিয়ে দিব। আসসালামু আলাইকুম।